হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু কপস্টক। আমি সুরেশ দাস তোমাদের সাথে আছি। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব WBP SI মেইনস এক্সাম নিয়ে। মেনলি আমি জিকে পোর্শনটার উপরে আজকে কিছু ডিসকাশন করব। তোমাদের অনেকেই জানতে চেয়েছে যে জিকে পোর্শন এবং অন্যান্য ওভারঅল মেইনসের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত। আশা করি তোমাদের কিভাবে পড়তে হবে এখন নতুন করে কিছু বলার নেই, কারণ তোমাদের হাতে সময় অনেক কম, কারণ নভেম্বরের লাস্ট বা ডিসেম্বরের মধ্যেই তোমাদের মেইনস এক্সাম হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশন অলরেডি ফাইনাল স্টেজেই রয়েছে। তো যাই হোক, তোমাদের বেসিক কিছু বিষয় আমি বলে দিব খুব শর্টে। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিশ্চয়ই দেখেছো, সেখানে কী টাইপের কোয়েশ্চেন এসেছিল। তো তোমাদের পড়ার ক্ষেত্রে সবসময় যে বিষয় তোমরা তৈরি করছো না কেন, সে জিকে থেকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স বা কারেন্ট অ্যাফেয়ার্স, খুব ইম্পর্টেন্ট। কী পড়বে কী পড়বে না, এটা কিন্তু তোমাদের আগে বুঝতে হবে। আমি শুধু পড়ে গেলাম, আমি পড়ছি, সারাদিন পড়ছি, আমি প্রচুর সময় দিচ্ছি, আমি 7 ঘন্টা 8 ঘন্টা বা 10 ঘন্টা 12 ঘন্টা পড়ে যাচ্ছি, সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট কি তুমি কি পড়ছো এবং কিভাবে পড়ছো, তোমার প্রিপারেশনটা কীরকম হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। তো যেহেতু তোমাদের ডেসক্রিপটিভ পেপার, তোমরা স্কুল টাইমে দেখেছো, মানে স্কুল টাইমে যে এক্সাম স্কুলে যেমন হতো আমাদের, যে 5 মার্কসের থাকলো একটা কোয়েশ্চেনের আনসার, মার্কস তোমার 5 মার্কস বা 10 মার্কস বা 2+5+3 এরকম টাইপের যে ব্রড কোয়েশ্চেনগুলো সেট হয় তোমাদের মেইনসে, WBPSI মেইনসেও কিন্তু এভাবেই হবে। তো তোমাদের প্রিপারেশনটা, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স যখন পড়ছো তোমরা, সেক্ষেত্রে তোমরা যে বিষয়গুলো পড়বে সেই বিষয়গুলো চেষ্টা করবে যে এমন কিছু বিষয় পড়ার যেখান থেকে বড় প্রশ্ন সেট হতে পারে, বা যেটা আমাদের সময় একটা প্রশ্ন এসেছিল, আমি যদি বলি যে রাইট এ নোট অন ফান্ডামেন্টাল রাইটস অফ সিটিজেন্স অ্যাজ গ্যারান্টিড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড রিসেন্ট ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রিগার্ডিং ফান্ডামেন্টাল রাইটস। এটা কি, আমি কি বলবো এটাকে, কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন না পলিটিক্যাল সায়েন্সের? দেখো, এটা কিন্তু দুটো টপিককে এক করে নিয়ে লেখা একটা কোয়েশ্চেন। কীরকম, এখানে তোমাকে ফান্ডামেন্টাল রাইটসের বিষয়েও একটা বড় প্রশ্ন চলে এলো, কী থেকে, পলিটিক্যাল সায়েন্স থেকে। এবং রিসেন্ট মানে কারেন্ট অ্যাফেয়ার্স, সেই সময় কোনো ভার্ডিক্ট যেটা সুপ্রিম কোর্ট দিয়েছিল উইচ ওয়াজ রিলেটেড টু ফান্ডামেন্টাল রাইটস, এটা মেনশন করতে হতো। দুটোকে কম্বাইন করে কিন্তু তোমার আনসার হবে। এবার যদি তোমাদের যারা রেডিমেড নোটস পড়ছে, আমি তাদের বলে রাখি, এই রকম টাইপের কিন্তু তোমরা কোয়েশ্চেন রেডিমেড পাবে না। কারণ এটা তোমাদের, দেখো, ফান্ডামেন্টাল রাইটস তোমার ক্লিয়ার থাকলো ধারণা, এবং রিসেন্ট কোনো ভার্ডিক্ট তেমন ক্লিয়ার থাকলো, সেক্ষেত্রে গিয়ে তোমরা দুটো বিষয়কে এক করে নিজের মতো করে লিখতে পারবে। কিন্তু যদি শুধু নোটস পড়ে যাও এবং হয়তো একটু ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন এলো এবং নিজে থেকে লিখতে পারলে না, সেক্ষেত্রে কিন্তু বড় সমস্যায় পড়তে হবে। তার জন্য তোমরা এমনভাবে পড়বে যে একটা কোয়েশ্চেন যেভাবেই আসুক না কেন, সেই বিষয়ের ধারণা তোমাদের থাকবে, তোমরা লিখতে পারবে। প্রিপারেশনটা এরকম হবে। এবং অবশ্যই আমি বলবো যে লুসেন্ট বা আরিহান্তের যে কম্বাইন্ড বুকগুলো রয়েছে, সেই বইগুলো কিন্তু মেন্সের জন্য খুব একটা কার্যকরী হবে না। কারণ ওটা তোমরা যদি প্রিলিমসের জন্য পড়ো খুব ভালো, কিন্তু মেন্সের জন্য কিন্তু সেই বইগুলো কিন্তু হেল্পফুল হবে না। বেঙ্গলি ভার্সন হোক বা ইংলিশ ভার্সন, সেক্ষেত্রে কিন্তু তোমাদের টেক্সট বুক পড়তে হবে। মেইনলি আমি বলবো স্কুল লেভেলের যে টেক্সট বুকগুলো রয়েছে, যদি বেঙ্গলি ভার্সন পড়ো তোমরা 11-12 পলিটিক্যাল সায়েন্স বইটা পড়তে পারো, সেখান থেকে বেশ অনেকটা কভার হবে। মেইনলি তোমাদের এটা কভার হয়ে যাবে। এবং আলাদা কিছু আরও যদি তুমি একটু ভালোভাবে জানতে চাও, সেক্ষেত্রে লক্ষ্মীকান্ত পড়ে নিতে পারো। এবং যাদের ইংলিশ ভার্সন, তারা লক্ষ্মীকান্ত পড়তে পারো, CBSE বা ICSE বোর্ডের বইগুলো তোমরা পড়তে পারো। সিভিক সাবজেক্ট বা পলিটিক্যাল সায়েন্স থাকবে, সেখান থেকে পড়ে নেবে। এবং এই বইগুলো, টেক্সট বুকগুলো কিন্তু থরলি রিড করতে হবে তোমাদের। আর তোমরা রেডিমেড নোটস পড়ো না, আমি বলবো আগে টেক্সট বুকগুলো পড়ে তারপরে তোমরা গাইড বুকের সাহায্য, এটা আমি নিয়েছিলাম। যে 9-10-এর আমি জিওগ্রাফিটা মেনলি, হিস্ট্রি থেকে দেখো তোমরা বুঝতে পারবে যে মানে কোথার থেকে বড় প্রশ্ন হতে পারে বা কোথার থেকে পারে না। তোমরা সেইভাবে পড়বে এবং সেই টপিকগুলোতে বেশি জোর দেবে। যেমন 1857 থেকে আমি যদি বলি এটার রিজন কী ছিল, বা ওয়াই ইট ওয়াজ ফেইল্ড, বা ফেল হয়েছিল কি না, এই টাইপের কোয়েশ্চেনও আসতে পারে। তো এই রকম পড়বে এবং যতটা পারবে ডেটা কালেক্ট করে রাখবে, ডেটা মনে রাখবে। কারণ তোমাদের আনসারগুলো কিন্তু শুধু আমি লিখে দিলাম সেটা হবে না, তোমাদের আনসারগুলো হতে হবে যতটা রিসোর্সফুল হবে, যতটা ইনফরমেশান পুট করা যায় সেই অ্যান্সারে। ভেরি শর্ট হবে, কারণ তোমাদের স্পেস লিমিটেড থাকবে। আমি আরেকটি ভিডিওতে এটা ডিসকাস করেছি।
ভেরি লিমিটেড থাকবে এবং সেখানে অনেক ইনফরমেশান দেওয়া থাকবে। আর যদি পারো তোমরা ব্ল্যাক পেন দিয়ে মেইন হয়তো কোনো সাল লিখলে বা কোনো নাম লিখলে, কোনো ডেট, সেসবের ক্ষেত্রে ব্ল্যাক পেন দিয়ে আন্ডারলাইন করে দিতে পারো বা ব্ল্যাক পেন দিয়েই লিখে দিতে পারো, সেটা একটু হাইলাইট করা থাকবে। এটা গেল হিস্ট্রির ক্ষেত্রে। এবং জিওগ্রাফির ক্ষেত্রে আচ্ছা, হিস্ট্রির ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যে আমি যেটা করেছিলাম অলমোস্ট সব সাবজেক্টের ক্ষেত্রেই আমি যে ক্লাসের বইটা পড়ছিলাম, সাপোজ 9-10, সেই ক্লাসের যে স্কুলের যে গাইড বুকগুলো থাকে, তোমরা নিশ্চয়ই গাইড বুক পড়েছো, টেক্সট বুকের সঙ্গে গাইড বুকে কী থাকবে, শুধু কোয়েশ্চেন আনসার। তো সেক্ষেত্রে তোমরা গাইড বুক যদি ফলো করো সেখান থেকে একটা ধারণা পাবে। ধরো যে চ্যাপ্টারটা তুমি টেক্সট বুক থেকে পড়লে সেই চ্যাপ্টারটা গাইড বুক থেকেও দেখে নিলে, তাহলে কি বুঝতে পারছো যে এখান থেকে কীরকম টাইপের ব্রড কোয়েশ্চেন আসতে পারে, কীরকমভাবে আসতে পারে। তাই বলে কিন্তু আমি কখনোই বলবো না যে শুধুমাত্র গাইড বুক পড়েই তুমি প্রিপারেশানটা নিয়ে নাও, কখনোই না। টেক্সট বুক পড়বে, আমি আবার বলছি টেক্সট বুক একমাত্র পড়বে, সেটা খুব হেল্পফুল হবে। এবং গাইড বুক থেকে তুমি কোয়েশ্চেনের ধারণা পেতে পারো সব সাবজেক্টের ক্ষেত্রে। আমি এটাই করতাম, আমি নিজে থেকে নোটস বানাইনি বা কারোর নোটসও পড়িনি, আমি টেক্সট বুক পড়তাম এবং কীরকম প্রশ্ন সেট হতে পারে তার জন্য গাইড বুক দেখতাম। জিওগ্রাফির ক্ষেত্রেও তোমার প্রিপারেশান মেইনলি ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিকে ঘিরে হবে, ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়তে হবে না। তো তোমাদের প্রিপারেশান সেরকমই হবে যে যেখান থেকে ব্রড কোয়েশ্চেন হতে পারে, ইজি। তেমন তুমি প্রিপারেশন যদি লাস্ট ইয়ারের কোয়েশ্চেন পেপার দেখে থাকো, জিকে পোর্শন থেকে এমন কোনো কোয়েশ্চেন ছিল না বা এত টাফ কোয়েশ্চেন ছিল না যেটা মানে আনসার করা যাচ্ছেই না। মোটামুটি যে কোয়েশ্চেনগুলো ছিল 18-এর বা 13-এরও যদি পেপার দেখো সেক্ষেত্রে দেখবে যে ইজি ছিল, পেরে যাবে। তো তোমাদের প্রিপারেশানটা যদি ঠিকঠাক থাকে, টেক্সট বুক যদি পড়ে থাকো, তাহলে কিন্তু তোমরা আনসার করতে পেরে যাবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বললাম, জিওগ্রাফির ক্ষেত্রে বললাম, সায়েন্সের ক্ষেত্রে সায়েন্সের প্রিপারেশানও তোমরা 9-10-এর বই পড়ে নাও এবং 9-10-এর বই পড়ার সঙ্গে সঙ্গে 9-10-এর যে গাইড বুক রয়েছে সেখান থেকে তোমরা কোয়েশ্চেনের প্যাটার্নটা দেখে নিতে পারো যে কীরকম ব্রড কোয়েশ্চেন আসতে পারে। এবং পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু সেম হবে। তো তোমাদের মেইনলি তোমরা পড়বে টেক্সট বুকগুলো খুঁটে খুঁটে পড়বে এবং আনসার কীভাবে লিখবে। বড় কথা যে তোমরা আনসার কীভাবে লিখবে, যে আমি পড়ে নিলাম স্কুলে যেভাবে করে আসতাম সেভাবে করবে, 4 পাতা 5 পাতা লিখে দিয়ে এলাম, মার্কস মানে 10 পাতা আমাকে লিখতে হবে বা 5 পাতা লিখতে হবে, এরকমভাবেই তো স্কুলে আমরা ভাবতাম যে এটা 5 মার্কসের কোয়েশ্চেন মানে 3 পাতা লিখতে হবে। এরকম কিন্তু কখনোই নয়, আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি। তোমাদের স্পেস খুব লিমিটেড থাকবে, A4 সাইজের পেজ থাকবে এবং সেখানে 2টো করে পেজ দেওয়া থাকবে। সাপোজ একটা পেজ নিলে তোমার বোথ সাইডে লিখতে পারবে না, অনলি ওয়ান সাইড। তো ওয়ান সাইড আর সেকেন্ড পেজের ওয়ান সাইড মানে একটা কোয়েশ্চেনের জন্য একটা স্পেস, 2 পেজ। তোমাকে তার মধ্যে কিন্তু 10 মার্কসের আনসার তোমাকে লিখতে হবে। তাহলে বুঝতেই পারছো জায়গা অনেক কম, আর তোমাকে লিখতে হবে 10 মার্কসের কোয়েশ্চেন। তাই বলে এমন নয় যে আমি হ্যান্ডরাইটিং ছোটো ছোটো করে লিখে জাস্ট ভরে দিলাম, অনেক কিছু লিখে দিলাম, সেটা করবে না। তুমি নর্মাল হ্যান্ডরাইটিংয়েই লিখবে এবং অবশ্যই সেটা রিসোর্সফুল হবে, অনেক ডেটা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবে সেই আনসারে। যেমন আমি যদি বলি লাস্ট ইয়ারে আমাদের সময় যে কোয়েশ্চেনটা এসেছিলো ভিটামিন থেকে সেখানে আমি কি করেছিলাম, কোন ভিটামিনের বিষয়ে লিখছি সেটা, সায়েন্টিফিক নেম, উৎস কী কী, মানে কোথার থেকে আমরা সেই ভিটামিনটা পাই এবং কী কী বেনিফিট হয়, কোন কোন রোগকে প্রতিরোধ করার ক্ষমতা তৈরি করে, মেইন টপিকগুলো সুন্দর পয়েন্ট করে আমি লিখে দিলাম। তারপর যদি বলি সুনামির কোয়েশ্চেন এসেছিল, সুনামি কী, কেন হয় এবং এফেক্ট কী, তাহলে এক্ষেত্রেও সুনামি কী একটা পয়েন্ট করে দিলে, এবার তারপর লিখে দিলে কেন, সুনামির কারণ পয়েন্ট করে, এবার নাম্বার 1 কারণেও তুমি পয়েন্ট করে দিতে পারো যে কী জন্য সুনামি হয় 1 নাম্বার, সেকেন্ড রিজনে তুমি 2 নাম্বার দিয়ে একটা পয়েন্ট করে করে লিখলে খুব সুন্দর শর্ট হবে। বেশি অযথা ভুলভাল কিছু লিখে বা জাস্ট পেজ ভরার জন্য লিখে কিন্তু সময় নষ্ট করবে না, যা লিখবে সুন্দরভাবে লিখবে। ফলাফলের ক্ষেত্রেও সুনামির ফলাফল দিয়ে নাম্বার 1 তুমি একটা ফলাফল পয়েন্ট করে করে লিখে দিলে, সেম। এবার প্লাস্টিক পলিউশনের কোয়েশ্চেন ছিল, সেক্ষেত্রেও সেম, প্লাস্টিক পলিউশন কি, ফলাফল দিয়ে নাম্বার 1 পয়েন্ট। সবসময় চেষ্টা করবে জিকের যেসব পয়েন্ট করে লেখা সম্ভব সেগুলো পয়েন্ট করে লিখতে। তুমি টেক্সট বুক থেকে পড়ে এসছো, সেখানে পয়েন্ট নাই বা পড়ে থাকতে পারো, কিন্তু তুমি নিজে থেকে যথেষ্ট বড়, এখন তোমরা এতটুকু ক্যাপাসিটি তোমাদের আছে যে তোমরা নিজে থেকে কিছু তৈরি করতে পারো।
নিজে থেকে তৈরি করা মানে তুমি নতুন কিছু তো লিখবে না, জাস্ট যেগুলো পড়ে এসছো সেটাকে সুন্দরভাবে গুছিয়ে তোমার প্রেজেন্ট করা, তার উপরেই কিন্তু মার্কস সুন্দর আসবে। আর অবশ্যই চেষ্টা করবে যে, আমি আগেও বললাম যে মেইন যখন কোনো ইম্পর্টেন্ট নেম, ডেট বা প্লেস কিছু লিখছো, সেক্ষেত্রে তোমরা অন্য কালারের কোনো ব্ল্যাক পেন ইউজ করতে পারো। সেটা হাইলাইটেড হবে, নজরে আসবে। হয়তো টিচার সেটাকে কোনো ভালো কিছু মিস করে গেলেও সেটা তুমি যদি অন্য পেন ইউজ করে লেখো, সেক্ষেত্রে কিন্তু ওটা নজরে চলে আসবে। তো এই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে, এবং প্রিপারেশন তো তোমরা নিচ্ছই, নতুন করে কিছু বলার নেই। টেক্সট বুকগুলো সুন্দর করে পড়ো, এবং ফাইনাল এখন যেহেতু সময় তোমাদের খুবই কম, এই সময় মেইনলি যেগুলো পড়ে এসছো সেগুলোই তোমরা আবার সুন্দরভাবে রিভাইজ দাও। সেখানে ইম্পর্টেন্ট যেগুলো ডেটা রয়েছে সেগুলোকে হাইলাইট করে রাখো বইয়ে, যাতে তোমরা রিভিশন দিতে তোমাদের সুবিধা হয়। এভাবে কিন্তু তোমাদের এখন পড়তে হবে। তো এর বেশি কিছু বলবো না। তোমাদের যদি আরও কিছু জানার থাকে তোমরা কমেন্ট করতে পারো, বা ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া থাকবে, সেখানে তোমরা মেল করতে পারো তোমাদের কোয়েরিজ। থ্যাংক ইউ।